আজকে আমি যে ঘটনাটা আপনাদের সকলের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমার কাছে আজ থেকে প্রায় ৪ মাস আগেই এসেছিল। তো ইমেলটা আমি পড়ি এবং ইমেলটা পুরো পড়ার পরে আমার কিন্তু ঘটনাটা পড়ে খুব খারাপ লাগে এবং সেই ঘটনায় এমন কিছু কিছু জিনিস লেখা ছিল, আমার মনে হয়েছিল যে এই ঘটনাটা আমি আমার চ্যানেলে কোনোভাবেই প্রচার করব না। কিন্তু এর ১-১.৫ মাস পর থেকেই আমার কাছে ওই একই ইমেল আইডি থেকে ২-৩টে ইমেল আসে এবং তিনি বারবার করে জানান যেন ওনার ঘটনাটা আমি প্রচার করি, এবং এটাও উনি লিখেছেন যে এই ঘটনায় উনি যা যা লিখেছেন প্রত্যেকটা কথাই একদম সত্যি, এবং আমি ওনার নাম, ওনার ঠিকানা, উনি কোথা থেকে লিখছেন সব কিছুই আমি প্রচার করতে পারি, কোনো অসুবিধে নেই। আর যদি কারোর মনে হয় যে উনি মিথ্যে কথা বলছেন তাহলে যেন সেটাও কেউ এসে দেখে যেতে পারে। তো তারপরে আমি আবার ঘটনাটা পড়ি এবং আমি মনে করলাম যে এতবার যখন একটা মানুষ বারবার ইমেল করে জানাচ্ছেন, তো হয়তো আমার ঘটনাটা কিছু কিছু জায়গা বাদ দিয়ে আমি আপনাদের সকলের সামনে হয়তো সত্যি প্রচার করতেই পারি, কোনো অসুবিধে হবে না তাতে। তো আজকে আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনায় এমন কিছু কিছু বিষয় আমি বলবো যে ঘটনাগুলো কিন্তু সত্যিই ওনার জীবনে ঘটেছে, এবং সেগুলোর কিছু কিছু জিনিস আপনাদের কাছে হয়তো খুব খারাপ লাগতে পারে বা আপনাদের মনে হতে পারে এটা খুব সেন্সিটিভ ব্যাপার হয়ে গেল। তো সেই জন্যই কিন্তু আমি আগে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের আরও অনেক অনেক মানুষের কাছে কিন্তু পৌঁছে দিতে পারেন। কারণ এগুলো যদি, এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শোনেন, তারা সেগুলো শুনে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, অনেক কিছু শিখতেও পারবেন। তার ফলে তারা নিজেদেরকে কিন্তু বিপদ থেকে অনেকটাই মুক্ত রাখতে পারবেন। তো এবারে আমি চলে যাব আজকের ঘটনায়। তবে ঘটনাটা বলার আগে আমি দু একটা কথা একটু বলে নিই ঘটনা সম্পর্কিতই। তো সেটা হচ্ছে যে আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, তো তিনি তার সমস্ত ডিটেলসই পাঠিয়েছেন, কিন্তু আমার ঘটনাটা পুরো পড়ার পরে মনে হয়েছে যে কিছু কিছু জিনিস আমি সোশ্যাল মিডিয়াতে ডিসক্লোজ করব না। তো সেই জন্য আমি কিন্তু কিছু কিছু জায়গা আমি চেপে যাব, সেই সব ডিটেলসগুলো আমি আপনাদেরকে বলবো না। কিছু কিছু ঠিকানা উনি বলেছে সেটাও আমার মনে হয় বলাটা ঠিক হবে না সোশ্যাল মিডিয়ায়, তাই আমি সেটাও বলবো না। আর আমি ওনার আসল নামটাও কিন্তু উনি বলেছেন যে কোনো অসুবিধে নেই, ওনার নাম বলতেই পারা যায়, কিন্তু আপনারা ঘটনাটা শুনলে বুঝতে পারবেন আমার মনে হয় ওনার আসল নামটা আমার বলাটা উচিত হবে না। তো সেই জন্য আমি যখন এই ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো, তো আমি ওনাকে দিদি বলেই শুধু সম্বোধন করছি, ঠিক আছে? তো এবারে আমি চলে যাচ্ছি আজকের ঘটনায়। তো ঘটনাটার সূত্রপাতটা প্রথম থেকে আমি বলি। সেটা হচ্ছে যে ওনার যে যে দিদি ঘটনাটা পাঠিয়েছেন তার জন্ম হচ্ছে একটা, মানে বলা যেতে পারে যথেষ্ট সচ্ছল একটা মধ্যবিত্ত পরিবারে। যেই পরিবারে শিক্ষা দীক্ষা রয়েছে, যেই পরিবারে নাচ গানের একটা চল রয়েছে, মানে কালচারাল দিক থেকে কিন্তু খুবই এনরিচড, ঠিক আছে? আর ভালো থাকার জন্য যতটা টাকা পয়সা দরকার ততটা টাকা পয়সাও কিন্তু তাদের সবসময় ছিল। তো এইভাবেই আস্তে আস্তে দিন যায়, বড় হয়ে ওঠে। তো একটা সময় আসে যখন এই দিদির যিনি বাবা ছিলেন তিনি না হঠাৎ করেই ওনার মানে কাজকর্মের দিকটা খুব খারাপ হয়ে যায়। উনি একটা জায়গায় চাকরি করতেন, তো চাকরির জায়গাটায় ওনার কিছু সমস্যা হয়। আচ্ছা, ওনারা কিন্তু ৩ বোন ছিলেন, ঠিক আছে? তো দিদি ছিলেন ছোট। এবার বড় দিদির বিয়ে হয়ে যায়। বড় দিদির বিয়ের পর থেকেই উনি, মানে যেহেতু আরও ২ মেয়ে ছিল, বড় দিদির বিয়ে বিশাল বড় করে হয়, খুব জাঁকজমক করে বিয়ে দেন ওনার বাবা। এবার তারপর থেকে ওনার চাকরি ক্ষেত্রে একটা সমস্যা হয় এবং উনি হঠাৎ করে একদিন ডিসিশন নিলেন যে উনি চাকরি ছেড়ে ব্যবসা করবেন, ঠিক আছে?
এবার পরিবারে তো প্রথমে সবাই একটু আপত্তি জানায় যে ঠিক আছে তুমি একটা চাকরি করছো, একটা ফিক্সড স্যালারি আছে। তো উনি বললেন যে না, আমার আরও 2 মেয়ে আছে, 2 মেয়েকে আমি খুব বড় করে বিয়ে দিতে চাই, মেয়েরা যতদূর পড়াশুনো করতে চায় করবে, তো আমি চাকরি করে এটা পারবো না, আমাকে ব্যবসা করতে হবে। তো উনি যখন এতটাই মানে একদম ডিটারমাইন্ড ছিলেন যে উনি ব্যবসাই করবেন, তো আলটিমেটলি উনি কারোর কথা শুনলেন না, উনি ব্যবসা শুরু করলেন। তো সেই ব্যবসা প্রথম দিকে তো আর বিশাল ফুলে ফেপে যায় না, ব্যবসা মোটামুটি চলছে, একেবারে যে চলছে না তা নয়। কিন্তু ওই তখন থেকেই ওনাদের কিন্তু একটা ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হলো। মোটামুটি 2-3 মাস ব্যবসা ঠিকঠাক চললো। তো এরপরে ওনার মনে হলো যে ব্যবসাটাকে আরও বড় করতে হবে। তো ব্যবসাটাকে বড় করার জন্য মূলধনও দরকার। তো উনি কী করলেন, ওনার আত্মীয় স্বজন যারা পরিচিত আর কি লোকজন ছিল, তাদের সকলের থেকে কিন্তু উনি টাকা ধার করলেন। এবং সেই সময় উনি প্রায় কিন্তু আজকের ডেটের ভ্যালুয়েশানে মানে 10-12 লাখ টাকার এখন যেরকম একটা ভ্যালু, ওই সময় কিন্তু উনি প্রায় ওই রকম ভ্যালুয়েশনের টাকা পয়সা কিন্তু সবার থেকে ধার করেন, মানে এতটা টাকা। এবার উনি যে এতটা টাকা সকলের থেকে ধার করছেন, মানে সেটা টোটাল কত গিয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু ফ্যামিলিতে কাউকে উনি জানাননি, মানে ওনার স্ত্রীও জানতেন না। উনি জানতেন যে আত্মীয় স্বজন পরিচিতদের থেকে উনি কিছু কিছু করে টাকা পয়সা নিচ্ছে, কিন্তু সেই টাকা পয়সাটা যে অ্যাকচুয়ালি কত অ্যামাউন্টে উনি নিচ্ছেন সেই স্পষ্ট মানে ক্যালকুলেশনটা উনি কিন্তু কাউকে বলেননি। যাই হোক, তো উনি ব্যবসাটা আবার নতুন করে আরও বড় করে করলেন, কিন্তু করতে গিয়ে দেখা গেল যে উনি যেভাবে ভেবেছিলেন যে ব্যবসাটা এইভাবে এগোবে, এইরকমভাবে করলে অনেক বেশি লাভ হবে, সেটা কিন্তু হলো না। এবারে বুঝতেই পারছেন ব্যবসা থেকে অতটা লাভ হচ্ছে না, অথচ সংসার চালাতে হবে, সমস্ত পরিচিত লোকদের থেকে উনি টাকা পয়সা নিয়েছেন, তাদেরকে তাদের টাকা ফেরত দিতে হবে। এইরকম একটা যখন ক্রাইসিস মোমেন্ট চলে এলো, যখন উনি কোনোভাবেই ব্যবসা থেকে মানে বেশি একটা টাকা ইনকাম করতে পারছেন না, অথচ চারিদিকে ওনার প্রচুর ধার দেনা হয়ে গেছে, এরকম সময় উনি হঠাৎ করেই মানে উনি এমনিতে কিন্তু যেটাই দিদি লিখেছেন যে ওনার বাবা খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই সময় উনি একটা এমন মানে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, উনি এমন কিছু ওনার বন্ধু বান্ধবদের মানে সাহচর্য উনি পড়েন যে তাদের বুদ্ধিতেই উনি মানে সমস্ত ডিসিশন নেওয়া শুরু করলেন। এবং এরকম যখন কন্ডিশন হয়ে গেল, তখন ওনার বন্ধুরাই নাকি, 2-1টা বন্ধু ছিল, তো তারা নাকি বলে যে তোর কাছে তো বাড়িটা আছে, তুই বাড়িটা বেচে দে। তো উনি তখন মানে জাস্ট 1 সপ্তাহ আগে বাড়িতে জানালেন যে উনি বাড়িটা বেচতে চান, এবং উনি কারোর বারণ শুনলেন না। স্বাভাবিকভাবেই দিদির মা বারণ করেছিলেন যে দেখো তুমি ব্যবসা করছো সেটা এক ব্যাপার, তুমি চাকরি ছেড়ে ব্যবসা করলে সেটাও মেনে নিয়েছি, কিন্তু এখন তুমি বলছো যে বাড়িটা বেচে দেবে, এটা হবে না। কিন্তু যাই হোক, ঘটনা তো মানে ঘটনার চক্রে উনি কিন্তু কারোর কথা শুনলেন না, উনি বাড়িটা বেচেই দিলেন। এবং ওই যে উনি বাড়িটা বেচেছিলেন সেই সময় ওনার ইমিডিয়েট টাকার দরকার ছিল, আর ওনার যা কন্ডিশন ছিল তাতে উনি কোনো জায়গায় ব্যাংক লোন পেতেন না। তো বাড়িটাও কিন্তু মানে একবারে বলা যেতে পারে জলের দরে একজন কিনে নেয়, মানে ওই যে বন্ধু বলেছিল তারই এক নিকট আত্মীয় ওই বাড়িটা কিনে নেয়, এবং সেটাও কিন্তু খুব একটা বেশি দামে নয়। তো তখন ওনার যে মানে দিদির যে মা ছিলেন তিনি বলেছিলেন যে বাড়িটা তো অনেক বড়, আমাদের অনেক বড় বাড়ি, কেন এত কম দামে দেয়া হচ্ছে। তো তখন সেই বন্ধু নাকি বলেছিল যে ইমিডিয়েট এক্ষুনি তো কোনো ক্রেতা পাওয়া যাবে না, আমার ওই চেনা আত্মীয় আছে, সে এক্ষুনি টাকা দিয়ে কিনতে পারে, কিন্তু সে এর থেকে বেশি টাকা দেবে না। আর যেহেতু বাজারে ওনার প্রচুর ধার দেনা হয়ে গেছিল, তো বাড়িটাও সেভাবে দিয়ে দিতে হয়। আচ্ছা, এরপরে ওই বাড়ি বিক্রির টাকা থেকে কিছু কিছু ধার দেনা শোধ করা হলো। তো তারপরে কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে মোটামুটি আর কি বিজনেসটা কোনো রকমভাবে টিকে রয়েছে, খুবই তার থেকে সামান্য ইনকাম হয়। তো এমতাবস্থায় ওনার যে এই দিদির যে মেজো বোন ছিল, সেই মেজো বোনের একটা বিয়ের সম্বন্ধ আসে। ঠিক আছে, তো বাড়িতে সবাই ভাবছে যে দুটো মেয়ে রয়েছে, তো এই মেয়েটার যখন বাড়িতে বসেই সম্বন্ধ এসছে, তাহলে একে বিয়ে দিয়ে দেওয়া যাক। এবার বিয়ে যাদের সাথে আর কি দেওয়ার ঠিক হলো, তারা কিন্তু মোটামুটি বলেছিল যে আমাদের এইটুকু জিনিস দিতেই হয়, মানে কিছু গয়নার কথা বলেছিল, কিছু টুকটাক জিনিসের কথা বলেছিল, বলছিল যে এই এই জিনিসগুলো দিতেই হবে। আচ্ছা আচ্ছা, এবারে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে দিদির যে মানে বাপের বাড়ি, সেই দিদির বাপের বাড়িতে কিন্তু মানে এই পুজো আর্চার একটা খুব চল ছিল। হুম, পুজো আর্চা করা, তারপরে মানে দিদির মা আর কি ছোট থেকে উনি একদম মানে বৈষ্ণব বাড়ি থেকে বিলং করতেন। তো ওনাদের না মানে বাড়ির মধ্যে কেউ মাছ মাংস খেত না।
ঠিক আছে, বাড়ির মধ্যে আর কি নিরামিষ রান্নাটাই হতো। আর যদি মানে মাংস তো হতোই না, কেউ বাইরে গিয়ে খেলে খেত। আর মাছ হলেও সেটার জন্য একটা আলাদা রান্নাঘর ছিল, সেখানে মাছ হতো। মানে নর্মাল যে ঘরের যে রান্নাঘর, সেই ঘরে কিন্তু মাছ মাংস ডিম কিছু ঢুকতো না। তো দিদির মা দিদিদের 3 বোনকে ছোটোবেলা থেকে এভাবেই মানুষ করেছে যে ঠিক আছে, তারপরে যার যা শ্বশুরবাড়িতে গিয়ে যার যা নিয়ম সে সেটা পালন করতে পারে, কিন্তু আম, এখানে এটা হবে না, এরকম করেই আর কি ওনারা ছোটো থেকে বড় হয়েছে। তো এই দিদি মাছ মাংস ডিম সেরকম একটা খেতেন, মানে মাংস তো উনি খানইনি, আর মাছ যাও বা খেয়েছেন সেটা বাইরে খেয়েছেন, ঘরে কখনো খাননি। ঠিক আছে। তো এইরকমভাবে যখন মানে একটা সিচুয়েশান এলো, তো তখন ওই মেজ দিদির বিয়ে দিতে গিয়েও কিন্তু আবার কিছু ধার দেনা হয়ে গেল, বুঝতেই পারছেন। তো এরপরে যে কন্ডিশনটা হলো, সেটা কিন্তু খুব শোচনীয় একটা কন্ডিশন চলে গেল। সেটা হচ্ছে যে বিজনেসটাও মানে ওখানে একদম আটকে গেল, না বিজনেস থেকে কোনো উন্নতি হচ্ছে, টাকা পয়সা একদম তলানিতে এসে ঠেকেছে। বাড়ি বিক্রির যেটুকু টাকা আর কি বেঁচে ছিল, সেইটুকু টাকা দিয়ে আর কি খাওয়া দাওয়া বাড়ি ভাড়া এই সমস্ত কিছু চলছে। তো এইভাবে 2 বছর খুব কষ্ট করে কাটে। ঠিক আছে, উনি উচ্চ মাধ্যমিকের পরে আর দিদি পড়াশুনোও করতে পারে না, এবং দিদির পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। তো এই যখন টাইমিং এলো, তো তখন আস্তে আস্তে দিদির বাবাও খুব মানে আর কি ফিনান্সিয়াল কন্ডিশনের একটা চাপে, সংসারের চাপে, চিন্তায় ওনার কিন্তু শরীর খারাপ হয়ে গেল। এবং এমন একটা সিচুয়েশন এলো ওনাদের পরিবারে যে মানে ঠিক মানে আজকের দিনটা চলছে, কাল কিভাবে চলবে সেটুকু নিয়েই কিন্তু মানে একটা দুশ্চিন্তা। এবার এমতাবস্থায় কি করা যাবে, তো দিদির যিনি মা ছিলেন তিনি ব্যবসাটা দেখাশোনা করা শুরু করলেন, কারণ সংসার চালাতে হবে। তো এই সময় আশেপাশে যত লোকজন ছিল, আত্মীয় স্বজন ছিল, তো সবাই বলল যে মেয়েটার মানে দিদির উদ্দেশ্যে আর কি বলল যে মেয়েটার বাবা অসুস্থ, মা ব্যবসার কাজ সামলায়, সারাদিন মেয়েটা ঘরে একা একা থাকে, তো ওকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। ওকে কে দেখাশোনা করবে, আর মেয়েটাও বড় হচ্ছে, আজ না হোক কাল তোকে বিয়ে দিতেই হবে। তো সবাই বাড়িতে এসে এসে আত্মীয় স্বজন সবাই বলে যাচ্ছে যে আজ না হোক কাল তো মেয়ের বিয়ে দেবেই, এখন মেয়ের বয়স একদম কম আছে, দেখতে শুনতে ভালো, তো ওকে এখনই বিয়ে দিয়ে দাও। তো এরকম করে বিভিন্ন সময় ওনার সম্বন্ধ আসতে থাকলো। কিন্তু সম্বন্ধ মানে এলে কী হবে, অনেকেই হয়তো অনেক কিছু দাবি দাওয়া করতো, বা কেউ হয়তো বলতো যে না একটা বিশাল বড় করে অনুষ্ঠান করতে হবে। তো সেই জন্য বিয়ের সম্বন্ধগুলো সব ক্যান্সেল হয়ে যেত। এরপরে একটা এমন সম্বন্ধ এলো দিদির জন্য, সেখানে দেখা গেল যে যে ছেলেটির আর কি পরিবার, সেই ছেলেটির পরিবার হচ্ছে পুরোপুরি নিরামিষাশী, মানে একদম ভেজ খায়। মানে খুবই সাত্ত্বিক জীবনযাপন করে, কথাবার্তা ভীষণ ভালো, কোনো রকম দেনা পাওনাতে ওরা একদমই বিশ্বাস করে না, একদম মানে ভীষণ ভালো একটা ফ্যামিলি। মানে কোনো রকম বলতে যে আপনি এক কাপড়ে মেয়েকে পাঠিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই, আমরা আমাদের দিক থেকে সমস্ত মানে যা অনুষ্ঠান করার আমরা করে নেব। তো এই ফ্যামিলিটা যখন এলো, তো তখন না দিদিও মানে আমি যেহেতু ছোটোবেলা থেকে উনি যে যে কালচারটা ওনার মায়ের থেকে পেয়েছিলেন যে নিরামিষ আহার করা বেশি ভালো, তারপরে একটু ধর্ম মানে পুজো আর্চা করবে, এই সমস্ত একটা যার মানে মনে চিন্তা ভাবনা থাকে, তো বুঝতেই পারছেন যে তারা একটু অন্যরকমই হয়। এবার এইরকমই ঠিক একটা ছেলের বাড়ি থেকে যখন সম্বন্ধ আসে, যাদের কোনো দাবি দেওয়া নেই, কোনো কিছুই তারা চায় না, কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, তো মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে এই দিদিও কিন্তু খুব ইন্টারেস্টেড হন যে তাহলে হয়তো ফ্যামিলিটা ভালো। আর ওই সময় যেটা দিদি লিখেছেন যে ওই সময় না মানে ওনাদের ফিনান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ ছিল যে ওনাদের পক্ষে 60টা 50টা লোক খাওয়ানোটা একটা বিশাল বড় ব্যাপার। আজ অলরেডি ওনাদের প্রচুর ধার দেনা ছিলই, মানে এর উপরে আর ধার দেনা করে বিয়ে দেওয়াটা সম্ভবপর ছিল না। তো ইন দ্য মিন টাইম যখন আর কি বিয়ে যেদিন পাকা কথা হয়ে যায়, ঠিক তার পরের দিন ছেলেরা জানায়, ছেলের আর কি বাড়ির লোক জানায় যে ওদের বাড়িটা হচ্ছে বিহারের একটা প্রত্যন্ত জায়গায়। এবার প্রথমে ওরা ভেবেছে যে ওদের ছেলেটার বাড়ি হয়তো কলকাতায়, তো কলকাতায় বলেই কিন্তু সম্বন্ধটা আগে এসেছিল। কিন্তু পাকা কথা হয়ে যাওয়ার পরে মানে বিয়ের দিনক্ষণ স্থির হওয়ার পরে জানতে পারে যে কলকাতায় ওদের মানে যেখানে ওরা থাকতো সেটা অ্যাকচুয়ালি ওদের কাজের জন্য ওখানে থাকতে ওদের ব্যবসা রয়েছে, কিন্তু ওদের মেন বাড়ি হচ্ছে মানে বিহারে, আর বিয়ের পরে মেয়েকে বিহারেই যেতে হবে। এবার পরিবারে সবাই একটু মানে দুঃখ পায় যে বাবা মেয়ে বিয়ে করে এত দূর চলে যাবে, তাহলে এত মানে বেশি যাতায়াত করা যাবে না, মেয়ের সাথে বেশি দেখা করা যাবে না।
তো তারপরে বাড়ির লোক ভাবে যে ঠিক আছে ফ্যামিলিটা ভালো, আর বিহার তো খুব বেশিও দূরে নয়, 3-4 মাস অন্তর অন্তর একবার নয় আমরা যাব, ও না হয় একবার আসবে। এবং ছেলের বাড়ি থেকে কিন্তু এটা প্রতিশ্রুতি দেওয়া হয় যে প্রতি মাসে না হলেও প্রতি 2 মাস অন্তর মেয়েকে নিয়ে আসা হবে বাপের বাড়িতে। তো সবাই ভাবলো যে ঠিক আছে তাহলে বিয়েটা হয়ে যাক। এরকম করে মানে একদমই ছোট্ট করে মাত্র 15 জনের উপস্থিতিতে, মানে বিয়ে করতে এসেছিল মানে এই 7-8 জন মতো, আর এনাদের বাড়ির ওই 10-12 জন এরকম ছিল, মানে 20 জনের মতো লোক নিয়ে কিন্তু বিয়েটা হয়। এবং ওরা বলে যে ওরা ওদের বিহারে ওখানে নিয়ে গিয়ে ওদের অনেক নাকি রিচুয়ালস আছে, তো সেই রিচুয়াল মতে কিন্তু বিয়েটা হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেটাই দিদি লিখেছেন ইমেলে, যে ওনার হাজবেন্ডরা কিন্তু বাঙালি ছিলেন না। ঠিক আছে, ওনারা বাঙালি ছিলেন না, কিন্তু ওনারা বলেন যে ওনার যে মানে মানে শ্বশুর বাড়িতে আর কি, মানে ওনার মানে ভাসুর যা হয় না, তাদের মধ্যে 2জন বাঙালি রয়েছে। তো বলছে যে ওদের বাঙালি কালচার খুব ভালো লাগে, ওরা মানে বাঙালি কালচার কিভাবে কি হয় সেগুলো সবই জানে। তো বলছে যে আমাদেরকে আমাদের মতো করে আমাদের অনেক নিয়মকানুন থাকে, তো আমরা সেভাবেই রিসেপশনটা করব। তো বলেছে যে ঠিক আছে আপনারাও এখান থেকে কয়েকজন যাবেন। তো বিয়ের রিসেপশন বলেছে বিয়ে যেদিন হবে তার সেদিন তো চলে যাবে, পরের দিন আর কি, তো তারও একদিন পরে ওদের রিসেপশন হবে। এবং মানে টোটাল কন্যাযাত্রী এই 10 জন মতো আর কি যাবে ওই বিহারে। তো এরকমই ঠিকঠাক হয়েছে। তো বিয়ের যেদিন আর কি, বিয়েটা যেদিন হয় সেদিন না দেখছে যে মানে ওরা মুখে যতটা আর কি বিয়ের আগে অবধিও মুখে যতটা ভালো ভালো কথা, সুন্দর সুন্দর করে মিষ্টি মিষ্টি করে যে কথাবার্তা বলা, সেইগুলোর থেকে না মানে অনেকটাই চেঞ্জ লাগছে। মনে হচ্ছে দেখে যে মানে তাড়াতাড়ি বিয়েটা করিয়ে নিয়ে চলে যেতে পারলেই হলো, একটা তারা ভাব লাগছে। আর ওই যে মিশুকে যারা মানে প্রথম যেদিন এসেছিল সেদিনকে মনে হচ্ছিল যে ওরা খুব মিশুকে খুব কথা বলতে ভালোবাসে, সেরকম কিন্তু আর ওদেরকে দেখে মনে হলো না বিয়ের দিন। যাই হোক, ভেবেছে হয়তো যে সবাই কাজে কর্মের মধ্যে চাপে রয়েছে, তো সেই জন্য হয়তো এরকম ব্যাপার। এবার বিয়ে হয়তো চলে গেল দিদি। এবার মানে এই কন্যাযাত্রীরা যখন ওই বিয়ের 2 দিন পরে যখন ওই বৌভাত উপলক্ষে বিহারে গেছে, তো সেখানে গিয়ে দেখছে যে এরা যে এসছে এতে কিন্তু খুব একটা কেউ খুশি নয়, মানে শ্বশুরবাড়ির লোক খুব একটা খুশি হয়নি যে এরা এসছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে এরা এসে কোথায় থাকবে কোথায় শোবে সেসবের কোনো রকম কোনো ব্যবস্থা কিন্তু এরা করেনি। এরা বলছে যে ঠিক আছে আপনারা মানে এসেছেন ভালো কথা, সন্ধেবেলা আমাদের অনুষ্ঠান তখন আসবেন, মানে এই নাম এই বাকি টাইমটা তারা কোথায় থাকবে কি খাবে সে নিয়ে ওদের কোনো ব্যবস্থাপনা নেই। আর যে বাড়িটা আর কি শ্বশুর বাড়িটা, সেই বাড়িটা হচ্ছে জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়ে এবং অনেক ভিতরে, মানে মেন সিটি থেকে অনেকটাই ভিতরে, একটা পুরো গ্রাম এরিয়ায়। ঠিক আছে। আর মানে সেই অর্থে সাজানো গোছানো বলতে কিছুই হয়নি, মানে ঘরোয়া রিসেপশন হলেও যে যতটুকু সাজানো গোছানো হয় সেরকমও কিছু না, মানে খুবই বেসিক, 2-1টা এক্সট্রা লাইট দেওয়া হয়েছে, 2-4টে চেয়ার পাতা রয়েছে, দ্যাটস ইট। যাই হোক, তো ওনারা তখনকার মতো ওখানেরই মানে ওদের যে গ্রামের যে আরও যে ঘরগুলো রয়েছে আশেপাশে, তো তারা বললো যে আপনারা আমাদের এখানে দুপুরটা থাকতে পারেন। তো ওনারা ওখানে থেকে গেছে। তো সন্ধ্যের পর দেখছে মোটামুটি লোকজন এসছে এবং ওই দিদিকে যেরকম আর কি মানে ওদের কালচারে যেরকম শাড়ি গয়না পরানো উচিত সেই সেরকম ওই পাথর বসানো বেশ মানে ঝকমকি শাড়ি পরানো হয়েছে। তারপরে ওই বড় বড় যেরকম জাঙ্ক জুয়েলারিস হয় সেরকম জুয়েলারি পরানো হয়েছে দিদিকে, মানে একটা অন্যরকম আর কি সাজ পোশাক। তো ওরা ভাবছে যে আচ্ছা তাহলে হয়তো এখানে এভাবেই সাজানো হয়। এবং তারপরে দেখছে মোটামুটি 100-150 জন মতো লোক হয়েছে, মোটামুটি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। তো ওরা খাওয়া দাওয়া করে তো এদেরকে আর কিছুই বলেনি যে আপনারা থেকে যান বা কালকে যাবেন, কিছুই বলেনি। তো আবার ওই মানে আশেপাশের যে 2-1টা বাড়ি ছিল তো তারা বেশ ভালো ছিল, তো তারা বলেছে আপনারা রাতটা আমাদের মানে বাড়ির বারান্দায় আপনারা থাকতে পারেন। তো ওইরকমভাবে কষ্ট করে ওনারা ওইখানটায় রাত অবধি থাকেন এবং পরের দিন ওনারা আবার স্টেশনে আসেন বাসে করে, সেখান থেকে ওনারা কলকাতা ব্যাক করেন। এই হচ্ছে পুরো বিয়ের আর কি পর্ব। এইবারে এটা তো আমি এই দিককার কথা বললাম, এবারে আমি যাই দিদি যার বিয়ে হলো তার কথায়। তিনি তার যেদিন আর কি বিয়ে হলো তিনি দেখলেন যে বিয়েতে তো মোটামুটি ঠিকঠাক যেভাবে ঘুরে ফিরে বিয়েটা হয়ে গেল,
তো উনি বিয়ের পরের দিন থেকে, মানে ওনাদের যেদিন আর কি অনুষ্ঠান হলো ঠিক তার পরের দিন থেকে উনি দেখছে যে বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, মানে মানে কোনো কিছুরই কোনো কিছু ঠিক নেই। মানে সকালবেলা যেমন প্রত্যেকটা বাড়িতে যেমন সকালবেলা উঠে একটা ব্রেকফাস্ট খাওয়া, তারপরে রান্নাবাড়ি হওয়া, তার আগে সকালে পুজো হয়, পুজো দেওয়া, তারপরে কেউ ব্রেকফাস্ট খাচ্ছে, তারপরে হয়তো দুপুরে রান্না বান্না হচ্ছে, কেউ লাঞ্চ খাবে, তারপরে একটু রেস্ট, তারপরে যেমন ডিনারের প্রস্তুতি। মানে একটা নর্মাল বাড়িতে যেরকম আর কি ডিসিপ্লিন থাকে বা যেরকম রুটিন থাকে, সেরকম এই বাড়িটায় কিচ্ছু নেই। তো দিদি প্রথমে তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেন যে আচ্ছা, তোমাদের ঘরে ঠাকুর ঘর কোথায়? তো ওনার হাজব্যান্ড মানে খুব অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকায় যে ঠাকুর ঘর আবার কি, মানে যেন শোনেইনি কোনোদিন। ঠিক আছে। তো উনি তারপরে দেখলেন যে কোনো উত্তর না দিয়ে ওনার হাজব্যান্ড চলে যায়। কিছুক্ষণ মানে হাঁ করে ওনার দিকে তাকিয়ে থাকে, তারপরে অন্যদিকে চলে যায়। তো দিদি তারপর ওনার শাশুড়িকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা ঠাকুর ঘর কোথায়? তো উনি না মানে বিয়ের সময় একটা ঠাকুরের ছবি এনেছিলেন। ঠিক আছে, একটা ঠাকুরের ছবি এনেছিলেন। তো সেই ছবিটাই আর কি উনি ব্যাগে করে নিয়ে এসেছিলেন যে ঠাকুর ঘরে পাতবে। তো ওনার শাশুড়ি বলছে, মানে যখনই জিজ্ঞেস করেছে যে ঠাকুর ঘর কোথায়, তো তখন ওনার শাশুড়ি ওনার হাতটাকে জোরে চেপে ধরে একটা অন্য ঘরে নিয়ে এসেছে, মানে অন্ধকার ঘর সেটা। নিয়ে এসে বলছে, এই যে তুমি বললে না যে ঠাকুর ঘর কোথায়, এই কথাটা না আর কখনো বলবে না, মুখেও আনবে না। তো দিদি তো অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, ঠাকুরঘর কোথায় জিজ্ঞেস করেছে, এতে এত মানে এত রিয়াক্ট করার কি আছে। তো তখন ওনার শাশুড়ি বলছে, মানে ঘরে একটা লাইট ছিল, সেই লাইটটা জ্বালিয়েছে, জ্বালিয়ে বলছে যে তুমি যে বললে না যে ঠাকুর ঘর, এটাই হচ্ছে আমাদের সেই ঘর। এবং লাইটটা যখন ওনার শাশুড়ি জ্বালায়, উনি দেখেন যে পুরো ঘরের মধ্যে কোথাও কোনো ঠাকুর নেই, মানে কোনো ঠাকুরের ছবি নেই। মানে মা দুর্গা, শ্রীকৃষ্ণজি, মা কালী, শ্রী বজরংবলী, লোকনাথ বাবা হোক, রাধাকৃষ্ণজি হোক, মানে কোনো ঠাকুর নেই। মানে ইভেন সাউথ ইন্ডিয়ানও তো প্রচুর ঠাকুর হয়, মানে ওনাদের আর কি মতে, কোথাও কোনো মতের কোনো ঠাকুর নেই। পুরো ঘরের মধ্যে কিছু পুরনো পুরনো ছবি রয়েছে, এবং সেই পুরনো ছবিতে কিছু পুরুষের ছবি, কিছু মহিলার ছবি, এবং সেই প্রত্যেকটা ছবি হচ্ছে এদেরই পূর্বপুরুষ। মানে হয়তো ওই মহিলার কোনো শাশুড়ি, বা তার কোনো শ্বশুর, বা তার কোনো খুড়শ্বশুর, মানে যে সমস্ত পূর্বপুরুষেরা যারা মারা গেছেন তাদের ছবি ওই ঘরটার মধ্যে। ঠিক আছে। এবং প্রত্যেকটা ওই ছবিতে শুকনো শুকনো ফুলের মালা দেওয়া, মানে সেটা তো বহু পুরনো মালা। দেখুন, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে অনেক মানুষ ভগবানে বিশ্বাস করেন না। এবার আমরা জানি যে যারা ভগবানে বিশ্বাস করে না তাদের নাস্তিক বলে। এবার সেটা কিন্তু একটা, মানে একটা দৃষ্টিভঙ্গি, সেটা ঠিক হোক ভুল হোক সেটা তার তার মতো দৃষ্টিভঙ্গি, এবং তার তার নিজস্ব বিশ্বাসের ব্যাপার। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে কোনো মানুষ সে কোনো ঠাকুরের পুজো করে না, কোনো ভগবানের উপাসনা করে না, অথচ তার ঘর ভর্তি শুধুমাত্র পূর্বপুরুষের ছবি, এবং তারা ডেইলি বেসিসে শুধুমাত্র এই পূর্বপুরুষের মানে ছবিতে পুজো করে, বা ফুল দেয়, জল দেয়, ভোগ দেয়? কখনো শুনেছেন এই ব্যাপারটা? এইটা যখন দিদি দেখেন, উনি না মানে পুরো, যেটা উনি লিখেছেন ইমেলে, যে উনি পুরো কেঁপে ওঠেন। মানে পুরো ঘর ভর্তি একদম, মানে মরে যাওয়া লোকেদের শুধু ছবি। তারা মানে অনেক পুরনো পুরনো লোক, মানে 2-3 জেনারেশন আগের লোকের পর্যন্ত ছবি, বা তাদের নাম লেখা, যাদের ছবি নেই তাদের নাম লিখে, সেই হিন্দিতে নাম লেখা, নাম লিখে তাতে মালা চড়ানো রয়েছে। এইরকম অদ্ভুত কালচার। এইটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান। এবং উনি তো তখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছেন, উনি বলছেন যে আপনারা এটা কী করেছেন, আপনারা মৃত মানুষ, কবে কে মারা গেছে আপনারা তার ছবিতে এভাবে ফুল দেন, মালা দেন, এরকম করেন, অথচ কোনো ঠাকুরের পুজো করেন না। এই কথাটা যেই বলেছে, দিদিকে ওনার শাশুড়ি এক চড় মারেন, মানে একদম চড় মারেন। বলছে তোমার সাহস কী করে হলো যে তুমি ভগবানের পুজোর কথা বলছো, আমরা তো এনাদেরকে পুজো করি, এবং আমাদের এখানে কোনো ঠাকুরের উপাসনা হয় না, আমরা এটাই করি, এবং তুমিও এটাই করবে। না হলে এই যে তুমি দেখছো না যে এখানে এতগুলো ছবি, তোমাকেও কিন্তু আমরা এখানেই আটকে রেখে দেবো, এবং তোমাকে কিন্তু তখন 24 ঘন্টা এখানেই থাকতে হবে, এই এই ছবিগুলোর মাঝেই থাকতে হবে, এবং এই ছবিগুলোকে আমরা যা খেতে দিই তোমাকে সেটাই খেতে হবে। মানে এইটা হচ্ছে বিয়ের পরের দিনের
মানে যাকে বলে ওনার ওয়েলকাম। ভাবুন একবার, একটা মেয়ে বিয়ে হয়ে কত দূরে এসছে, তার সাথে হঠাৎ করে এইরকম একটা ব্যবহার করা হলো। তো উনি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, এরকম একটা ব্যবহার উনি একদমই আশা করেননি। যাই হোক, তো সেই থেকে শুরু হলো ওনার জীবনের একটা যুদ্ধ। প্রত্যেকটা মুহূর্তে বাড়িতে, মানে বাড়িতে সকালবেলা, যেটা এবার দিদি লিখেছে যে বাড়িতে সকালবেলা মানুষ কি খায়, সকালবেলা জল খাবার হিসেবে রুটি তরকারি খেতে পারে, লুচি খেতে পারে, কর্নফ্লেক্স খেতে পারে, চা মুড়ি, যা বিস্কুট, যে এই টাইপের খাবারই তো মানুষ খায়। কিন্তু ওদের বাড়িতে, মানে ওনার যে শ্বশুর বাড়ি ছিল, তারা সকালবেলা মানে একদম ভোর হতেই তারা প্রথমে সবাই নাকি উঠে জল খায়, মানে এমনি জল খায় অথবা ছাতু দিয়ে, সামান্য ছাতু গুলে জল খায়। এবং তারপরে নাকি মানে প্রচুর প্রচুর বাড়িতে মাংস আসে। ঠিক আছে, প্রচুর প্রচুর বাড়িতে মাংস আসে এবং সেই মাংসটা সকাল 9টার মধ্যে কিন্তু রান্না করতে হয়। মানে এটা রোজ, মানে রোজ। এবং মানে কোনো বাজার থেকে কিন্তু এই মাংসটা কিনে আনা হয় না, সেই মাংসটা কিন্তু বাড়িতে কেউ এসে দিয়ে যায়। একটা লোক ধরা রয়েছে, সেই ধরা বাঁধা লোকটা নাকি সকাল 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 এসে মাংসটা দিয়ে যায়। এবং দিদির উপরেই এই দায়িত্বটা পড়ে যে সকালবেলা প্রত্যেক দিন 9টার মধ্যে একদম গরম গরম মাংস ভাত করে দিতে হবে। ঠিক আছে, তো দিদি তো মানে আকাশ থেকে পড়েছে, তো দিদি বলছে যে আমার লাগবে না, আমি একটু ছাতু জলই না হয় খেয়ে নেবো, আমার দরকার নেই, বা একটু পাউরুটি আনা হোক, আমি পাউরুটি খাবো। তো সেখানেও দিদিকে মানে প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলা হয়, মানে অত্যাচার করা হয়, রীতিমতো মারধরও করা হয় কিছু কিছু ক্ষেত্রে। এবং বলা হয় যে না, তোমাকেই মাংস ভাতই সকালবেলা খেতে হবে। এবং সেই খাওয়াটা কখন খেতে হবে, 9টার মধ্যে রেডি করে সবাই খেতে বসবে, সবাইকে খেতে দেওয়ার পরে ওনাকে খেতে হবে। ভাবুন একবার, মানে একটা পরিবারে এই রকম অদ্ভুত যে নিয়মকানুন থাকতে পারে, সেটা কিন্তু মানে মানে যেটা দিদি বলছে, যেটা স্বপ্নেও ভাবার মতো বিষয় নয়। যাই হোক, তো দিদিকে জোর করে সেই সকালবেলা মাংস রান্না করা হতো। এবং যে লোকটা মাংসটা ডেলিভারি করতো না বাড়িতে, সে একটা আবার কাগজের প্যাকেটে ওই যে মুরগির মাংস আর কি দিত, সেই মাংসটা তো আলাদা করে দিত। আর সেই মুরগির মানে ছাল হোক, নাড়ি ভুড়ি হোক, এগুলোকে আবার আলাদা একটা প্যাকেটে করে দিত। এবং সেই যে প্যাকেটটা দিত, ওই প্যাকেটটা আবার এই দিদির যে শাশুড়ি ছিল এবং শ্বশুর ছিল এবং বাড়ির আরও যে দু একজন যারা যারা ছিল, তারা নাকি সেগুলোকে ওই যে পূর্বপুরুষের যে ছবি ছিল, সেই ছবির কাছে গিয়ে দিয়ে আসতো। ঠিক আছে, শুধু ওটা দিত তাই নয়, ওই যে রান্না হওয়ার পরে পুরো রান্নার ওই কড়াই সমেত যে জিনিসগুলো, মানে মাংস ভাত, সেটাকেও কিন্তু ওই ঘরটায়, যে ঘরে ওনারা পূর্বপুরুষের সব মৃত মানুষের ছবি রেখে দিয়েছিল, সেই ছবির সামনে দিয়ে আসতো। এবং দিয়ে আসার পরে দরজাটা বন্ধ করে দিত। দরজাটা বন্ধ করে দিয়ে 5-6 মিনিট পরে সেই দরজাটা থেকে মানে খুলে ওই মাংস ভাত ওটাকে বের করে এনে সবাই খেত। ভাবুন একবার, কি অদ্ভুত মানে কালচার। তো এইটা যখন মোটামুটি মানে এভাবে যখন চলছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে দিদির যখন বিয়ে হয়েছে তখন কিন্তু মোটামুটি ওই সবার কাছে স্মার্টফোন না থাকলেও মোটামুটি নর্মাল যে ফিচার ফোনগুলো ছিল, সেই ফোন কিন্তু তখন অ্যাভেলেবেল সবার বাড়িতেই আর কি রয়েছে। তো স্বাভাবিকভাবেই দিদির শ্বশুরবাড়িতেও ছিল, ওনার হাজব্যান্ডের কাছেও একটা ফোন ছিল। কিন্তু যখনই ওনার বাপের বাড়ি থেকে কোনো ফোন আসতো, ওরা কিন্তু খুব ভালোভাবে কথা বলতো, এমন না যে খুব খারাপভাবে কথা বলতো, খুব ভালোভাবে কথা বলতো। এবং দিদিকেও যে ফোনটা দিত, সেটা খুবই কম সময়ের জন্য, 1-1.5 মিনিটের জন্য, এবং বাড়ির সকলে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকতো। মানে কোনো কথা এদিক থেকে ওদিক বলা যাবে না, সবসময় বলতে হবে যে খুব ভালো আছি, খুব আনন্দে আছি। এবং যখন ওনার বাপের বাড়ি থেকে ওনার মা আসার জন্য 1-2বার বলেছিল, তো তখনই দিদিকে আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা কেউ বারণ করব না, তুমি বারণ করবে যে না তোমরা এখন এসো না, এই সময় একটু ব্যস্ততা আছে, বা এই সময় আমরা থাকছি না, এরকম মিথ্যে কথা বলবে। তো দিদি ইচ্ছে না থাকা সত্ত্বেও দিদিকে কিন্তু মিথ্যে কথাটা বলতে হতো। ভাবুন একবার, কি মানে অসহনীয় পরিস্থিতি। এরকমভাবে যখন 2-3 মাস কেটে গেছে, মানে দিদি আর পারছে না। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যেটা উনি লিখেছেন যে রাতের বেলা কিন্তু আবার অন্য গল্প থাকতো। রাতের বেলা হচ্ছে মানে দিনের বেলা প্রত্যেক দিন সবাইকে মাংস ভাত খেতেই হবে। এবং যেখানে দিদি ওই রকমভাবে কোনোদিনও মাংস রান্না করেনি, তাকে দিয়ে জোর করে মাংস রান্না করানো হতো।
তারপরে আরও যেটা খুব কষ্টের সেটা হচ্ছে যে দিদি যদি ঠাকুরের পুজো করার চেষ্টা করতো বা পুজোর নাম মন্ত্র জপ করছে বা কিছু একটা করছে, মানে যদি ওরা বুঝতে পারতো, দিদিকে কিন্তু সঙ্গে সঙ্গে একদম চুল ধরে সেখান থেকে তুলে দিত। মানে হয়তো সে তার নিজের ঘরে বসে একটু ঠাকুরের নাম গান করছে বা কিছু, তাকে কিন্তু যত রকমভাবে ডিস্টার্ব করা সম্ভব সমস্তটাই করতো। আচ্ছা, দিদিকে বাড়ির থেকে বাইরে বেরোতে দেওয়া হতো না, কারোর সাথে বাইরে কথা বলতে দেওয়া হতো না ইভেন। হুম। আচ্ছা, এরপরে দিদিদের ওই যে শ্বশুর বাড়িটা ছিল ওটা অনেকটা মানে চওড়া, মানে একতলা বাড়ি কিন্তু খুব লম্বা চওড়া বাড়ি, মানে প্রচুর ঘর। তো দিদি একদিন খেয়াল করে যে ওনার হাজবেন্ড মাঝে মধ্যে না অন্য দিকের একটা ঘরে থাকতেন। মানে সবসময় যে এই দিকে ওনাদের দিকে ঘরেই থাকতেন তা কিন্তু নয়, বাড়িটা যেহেতু অনেক চওড়া, অনেক সময় উনি অন্য দিকের ঘরেও থাকতেন। এবং দিদি বহু সময় একটা অন্য মহিলা এবং একটা বাচ্চা ছেলেকে কিন্তু উনি দেখতেন। এবং যেটা দিদি লিখেছেন যে উনি প্রথম থেকে ওনার সন্দেহ হতো যে যে ফ্যামিলিটা এত নিম্ন রুচি সম্পন্ন, নিশ্চয়ই এটা ছেলের, মানে আমি প্রথম বউ নই, নিশ্চয়ই এর আগেও আছে বউ, মানে একাধিকও থাকতে পারে। তো দিদি বহু সময় দেখতেন যে একটি বাচ্চা ছেলে এবং নিয়ে একটা মহিলা মানে ঘরের মধ্যে থাকতেন, মানে অন্য দিকের পোর্শনে আর কি। আর দিদিকে না মানে জায়গা ভাগ করে দিয়েছিল, তার বাইরে দিদি যেতে পারতো না। ওই দু তিনটে ঘর, একটা বারান্দা মতো জায়গা, এইটুকুর মধ্যে দিদিকে থাকতে হতো। তো দিদি পরিষ্কার বুঝতে পারতেন যে হতে পারে যে ওই যে একটা মহিলার যে বাচ্চা ছেলেটা থাকে সেটা হয়তো মানে এই ওনারই বরের হয়তো আগের পক্ষের ছেলে, বউ ছেলে, এটাই হবে। মানে দিদিরা মনে মনে খুব কষ্ট পেতেন, কিন্তু মানে উনি কি করবেন কিছু বুঝতে পারতেন না, কারণ ওখান থেকে মানে আননোন জায়গা, উনি যে বাড়ি থেকে বেরিয়ে যাবেন সেই উপায় নেই, সবসময় বাড়িতে কেউ না কেউ রয়েছে। আর ওনাদের একজন মানে ঘরের কাজের লোকের মতো ছিল যে যা বলতো তাই করতো, এবং সেই লোকটার সাথেও না খুব খারাপ ব্যবহার করা হতো। মানে দিদি শ্বশুরবাড়ির যারা লোকজন ছিল তারা কিন্তু খুবই খারাপ ব্যবহার করতো, বাট স্টিল লোকটা কাজ করতো। যাই হোক, তো এগুলো দেখে দেখে উনি না মানে খুবই ক্লান্ত হয়ে যান, এবং উনি মনে করেন যে না, এখানে যদি আমি বেশি দিন থাকি আমি বাঁচবো না। আচ্ছা, এবারে বলি রাতের বেলা এরা কি করতো। রাতের বেলা কিন্তু এরা মানে দিনের বেলা তো মাংস ঠাংস খেয়ে এদের দিন শুরু হতো, তারপরে এরা দুপুরবেলাও কিন্তু আবার মাংস নিয়ে আসতো। ঠিক আছে, সেটা আবার কোথা থেকে মানে একটা কাঁচা মাংস নিয়ে আসতো, এবং সেই মাংসটা কিন্তু দিদিকে রান্না করতে দিত না, দিদির যে শাশুড়ি ছিল সে রান্না করতো। এবার সেটা কি মাংস কোথা থেকে আনতো কিচ্ছু জানে না দিদি। ঠিক আছে। আর দুপুরবেলাটা যেটা হতো সেটা হচ্ছে দুপুরবেলা সবাই মানে খাওয়া রান্নাটা যেহেতু অনেকটা বেলা করে হতো, তো ওনারা সবাই খেয়ে নিত। আর দিদি যেহেতু ওই মাংস খেয়ে 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 না সকালবেলা উঠে ওরকম মাংস খেয়ে ওনার শরীর খারাপ হয়ে যেত। তো দিদির খুব মানে শরীর খারাপ হতো, কখনো ওনার বমি হয়ে যেত। তো সেই জন্য মানে ওনাকে অতটা জোর করে খাওয়াতে পারতো না। আর উনি যেহেতু একটু বেলা হয়ে যেত, একটু মানে সবার পরে যেহেতু উনি খেত, তো উনি বেশিরভাগ সময় শুধু একটু ভাত একটু নুন দিয়ে একটু লেবু দিয়ে মেখে উনি খেয়ে নিতেন। তো দুপুরবেলাটা ওনার অতটা চাপ হতো না। কিন্তু রাতের বেলা যেটা হতো সেটা হচ্ছে রাতের বেলা ওনাকে বলতো ওই প্রায় প্রত্যেক দিন 5 থেকে 6 কেজি আটা মাখতে হতো দিদিকে একা। হুম। এবং বাড়িতে টোটাল লোক ছিল হয়তো 7-8 জন। তো ওই 7-8 জনের জন্য এরকম প্রত্যেক দিন 5 কেজি আটা মেখে মেখে রুটি করতে হতো, এবং সেই রুটিগুলো মানে একদম ওই পুড়ে যাওয়ার আগের স্টেজ অবধি একদম কড়া করে সেঁকতে হতো। আর যেদিন কোনো রুটি যদি উনি একটু হালকা করে সেঁকে ফেলতেন, সেই সব দিন নাকি ওনাকে ওনার মানে যে শাশুড়ি মা ছিলেন তিনি কিন্তু নির্যাতন করতেন, তিনি মারধর করতেন, তিনি প্রচণ্ড উল্টোপাল্টা কথা শোনাতেন। আর আর এই সমস্ত কিছুতে কিন্তু ওনার স্বামীও খুব মানে মদদ জোগাতেন আর কি। তো এইরকম করে প্রত্যেক দিন এই হাড় ভাঙা খাটুনি করার পরে ওনার না মানে প্রত্যেক সময় উনি মানে ডুকরে ডুকরে কাঁদতেন যে আমি এখান থেকে কী করে বেরোবো। আর উনি সবসময় ঠাকুরকে ডাকতেন যে আমি তো তোমার পুজো করতাম, কিন্তু আমার সাথে এটা কেন হলো, আমি তো তোমাকে বিশ্বাস করতাম। যাই হোক, তো এইরকমভাবে যখন মানে দিন আস্তে 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 এগোতে থাকে, মানে যত দিন এগোতে থাকে তত কিন্তু এই দিদির শরীর খারাপ হয়ে যেতে থাকে, এবং উনি মানে ফিজিক্যালিও খুব আনফিট হয়ে যান। স্বাভাবিকভাবেই হবেই, খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না, ঠিকমতো ঘুম হচ্ছে, তার মধ্যে হাড় ভাঙা খাটনি। আর ওই যে ঘরটা ছিল, যে ঘরে ওরা এরকম মানে মরে যাওয়া লোকেদের ছবি টানিয়ে রাখে, তখন সেখানে ফুল দেওয়া, সেখানে ওরকম মাংস দেওয়া, ভাত দেওয়া, এই সমস্ত কিছুগুলো যে করতো। এবার রাতের বেলা যেটা ছিল বেশিরভাগ সময় কিন্তু দিদিকে একটা অন্য জায়গায় শুতে দিত। হুম।
এবার যে জায়গাটা শুতে দিত, মানে যেদিন হয়তো দিদি একটু কথা শুনলো না, বা যেদিন হয়তো দিদি একটা দুটো মুখে মুখে কথা বলতো, তো সেই সমস্ত দিন কিন্তু দিদিকে মানে একটা এমন ঘরে শুতে দিত যে ঘরে একটা ছোট্ট মানে কুঠুরি মতো একটা জানলা রয়েছে, এবং সে ঘরে কিন্তু কোনো ফ্যানও নেই। গরমকাল বুঝতেই পারছেন, ফ্যান ছাড়া। তো ওই ঘরটা ছিল ঠিক ওই যে ঘরটায় আর কি ওরা এরকম মরে যাওয়া লোকেদের ছবি টবি টানিয়ে রাখতো, তার ঠিক পাশের একটা এরকম কুঠুরি মতো ঘর। তো প্রত্যেকটা সময়ই দিদি ভাবতো, মানে দিদি দেখতো যে সবাই ঘরে, সে যে যার ঘরে চলে গেছে, ঘুমোচ্ছে, ওই ঘরটায় কেউ নেই, শুধু ওরকম মরে যাওয়া লোকেদের কিছু ছবি টানানো রয়েছে। আর ওই ঘরটায় কিন্তু কোনো জানলাও নেই, যে ঘরটায় আর কি ওরকম মৃত মানুষদেরকে, মানুষের ছবি টবি রেখে এরা পুজো করতো। কিন্তু প্রত্যেক মানে যে কটা দিন আর কি দিদি যেদিন যেদিন ওই ঘরটাতেই থাকতো, সেই দিন কটা না দিদি মানে শুনতে পেত ওই পাশের ঘর থেকে অদ্ভুত রকমের আওয়াজ আসছে। এবং সেই অদ্ভুত রকমের আওয়াজটা দিদি যেটা লিখেছেন ইমেলে, যে মানে ওনাকে তো সবাই অত্যাচার করতো, ওনার হাজব্যান্ড থেকে শুরু করে ওনার শ্বশুর শাশুড়ি সবাই অত্যাচার করতো। এবং মানে ওই ঘরে হয়তো পাখা থাকতো না বা কিছু থাকতো না, কিন্তু ওইখানে না মানে মানে আবার এরকমও ব্যাপার ছিল যে ওরা অত্যাচার করবে কিন্তু দিদির চোখ থেকে এক ফোঁটা জল ফেলতে পারবে না, মানে উনি যদি কাঁদে আরও ওনাকে অত্যাচার করা হবে। তো সেই জন্য দিদি কী করতো, মাঝে মধ্যে ইচ্ছে করে উনি ওই ঘরটায় চলে আসতো। তাহলে অ্যাটলিস্ট উনি নিজের মতো একটু বসে কাঁদতে পারবেন, বা নিজের মতো অ্যাটলিস্ট একটু বসতে পারবেন, শুতে পারবেন। নাই বা থাকলো পাখা, নাই বা থাকলো সেখানে কোনো বালিশ, যাই হোক নিজের মতো করে উনি কয়েকটা ঘন্টা অ্যাটলিস্ট উনি নিজের মতো করে পাবেন, এই ভেবেও উনি মাঝে মধ্যে ওখানটাই চলে আসতেন কাঁদতে কাঁদতে। তো যাই হোক, তো ওই দেওয়ালটা থেকে উনি না কীরকম একটা গমগমে আওয়াজ পেতেন। মানে মনে হতো যে পাশের ওই ঘরটার মধ্যে কখনো মনে হতো পুরো একদম কোনো ঘূর্ণিঝড় হলে, বা মানে ভিতরে হয়তো কোনো ওই যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো একটার সাথে একটা ধাক্কা লেগে পড়ে যাচ্ছে। কোনো সময় ওখানে মনে হতো যেন প্রচণ্ড খোনা গলায় কেউ হি হি করে হাসছে, মানে অদ্ভুত রকমের। এবং মানে প্রথম প্রথম যেটা দিদি লিখেছে, যে প্রথম যখন ওনাকে ওই ঘরে জোর করে ফেলে রেখে যেত, তখন ওনার প্রচণ্ড ভয় লাগতো। কারণ সারাটা রাত বুঝতেই পারছেন ওরকম একটা জায়গা, এবং দিদি না মানে বুঝতে পারতো যে এভাবে এবারে এবারে আমি মনে হয় পাগল হয়ে যাব। উনি ভাবতেন যে পরের দিন সকালটা হয়তো আমি আর দেখতে পাবো না, আমি হয়তো ঘুমের মধ্যেই মরে যাব। প্রচণ্ড ভয় লাগতো। আর জায়গাটা না পুরো অদ্ভুত টাইপের অন্ধকার, মানে বাড়িটাই পুরো বেশিরভাগ সময় অন্ধকার অন্ধকার হয়ে থাকতো, মানে আলো জ্বালালেও মনে হতো যেন আলোতে জোর নেই, পুরো বাড়িটা কীরকম যেন একটা খা খা করতো। আর ওই জায়গাটা স্পেশালি ওনার প্রচণ্ড ভয় লাগতো। মানে এরকমও হয়েছে, দিদি বলছে যে আমি এক গ্লাস জল নিয়ে এসেছি ওই ঘরে, মানে আমি জলটা কিছুটা খেয়ে রেখে দিয়েছি, মানে হাফ জল খেয়ে আমি রেখে দিয়েছি। আমি নিজের চোখে দিদি দেখছে যে জলের গ্লাসটা আস্তে 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 ওনার থেকে দূরে সরে যাচ্ছে। এবং মানে যখন দিদি মানে প্রথমে শুয়ে রয়েছে দিদি দেখতে পাচ্ছে যে ওনার সামনে থেকে, মানে একদম ওনার হাতের কাছ থেকে ওই গ্লাসটা আস্তে 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 পিছনে সরছে। তো দিদি কিছুক্ষণ দেখেছে, দেখার পরে প্রথমে ভেবেছে নিজের চোখের ভুল, যা হয় আর কি। তো তারপরে যখন উনি বুঝতে পেরেছেন যে না এটা ওনার চোখের ভুল নয়, তখন যখন উনি তাকিয়েছেন তখন দেখছে যে গ্লাসটাকে সাট করে কেউ সরিয়ে নিল, কোনো হাত উনি দেখতে পাননি, কোনো মানুষ কিছুই উনি কিন্তু দেখতে পাচ্ছে না। পড়ে গেল, এবং তারপরে কিন্তু জলটা পুরো কেউ ঠাস করে ফেলে দিল, ঘরে একটা ফ্যান পর্যন্ত কিন্তু চলছে না, মাইন্ড ইট। তো পড়ে গেল জলটা, এবং ওনার কিন্তু জলটা খাওয়া হলো না। আবার এরকমও হয়েছে যে ওনার খুব জল তেষ্টা পেয়েছে, কিন্তু এখন যদি উনি মানে ওই দিকের ঘরে যায়, রান্নাঘরে, যেমন রান্নাঘরও কিন্তু ওরা আটকে রেখে আসতো, যাতে মানে এই বউ গিয়ে কিছু খেয়ে না আসতে পারে। তো জলের সমস্ত ব্যবস্থা ওই রান্নাঘরেই ছিল, আবার সকাল না হলে রান্নাঘরে যাওয়া যাবে না। তো তখন উনি কি করে, যে মানে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে এবং উনি ঠাকুরকে ডাকছে যে ঠাকুর আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। এবং উনি মানে যেটুকু আর কি গ্লাসে জল ছিল সেটা হয়তো উনি আধা ঘন্টা আগে খেয়ে ফেলেছেন, তারপর ওনার হয়তো তেষ্টায় পুরো গলা শুকিয়ে গেছে। মানে এরকমও হয়েছে যে ওই পরক্ষণেই, মানে উনি যখন কান্নাকাটি করছেন, করতে 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 উনি কিছুক্ষণ পরে যখন খেয়াল হয়েছে, উনি দেখছেন যে ওনার পুরো গ্লাসটা জলে ভরে গেছে। এবং উনি বলছেন যে, এবং ওই যে জলে যে ভরে গেছে গ্লাসটা, সেই গ্লাসের জলটা খেতে পুরো মিছরির পানা যেরকম সুমিষ্ট খেতে হয়, ঠিক সেরকম মিছরির পানার মতো মনে হচ্ছে না খুব শরবত ভরে দিয়ে গেছে। এবং মানে যে মানুষটা, উনি হয়তো সকাল থেকে সেরকম কিছুই খায়নি, ওই সকালবেলা ওই প্রচুর পরিমাণে মাংস খেতে গিয়ে ওনার বমি হয়ে গেছে, পেটে কিচ্ছু নেই। উনি বলছেন যে আমি ওই যে জলটা খেলাম, ওটা খাওয়ার পরে না আমার পুরো শরীর মন মাথা পুরো জুড়িয়ে গেল। আর
তার আগে অবধি ওনার খুব কষ্ট হচ্ছে, শরীরে কষ্ট হচ্ছে, গরম লাগছে, কিন্তু যেই মুহূর্তে উনি ওই শরবত মতো জলটা উনি খেলেন, যেটা ওখানে আসার কোনো রকম কোনো চান্স নেই, সেটা খাওয়ার পরে ওনার মনে হলো যেন পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। একদম শরীরটা মানে আমরা যদি যখন এসিতে থাকি তখন আমাদের ঠিক যেরকম একটা কমফর্টেবল ফিল হয়, ঠিক সেরকম একটা উনি ফিল করছেন। তো এইরকম করতে করতে মানে এই টোটাল 7-8 মাস মতো কেটে যায়, এবং 7-8 মাসে একবার ওনার মানে মা, তারপরে ওনার আর একজন বাপের বাড়ি থেকে আর একজন ওনার সাথে দেখা করতে আসে বিহারের ওইখানে ওই বাড়িতে। এবং সেই দিনটা কিন্তু আম, ওনার সাথে ভদ্র ব্যবহার করা, মানে এমন নয় যে ওনার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে, মানে কিছু বুঝতেই দেয়নি। এবং ওনাকে এই দিদিকে বাড়ি থেকে বলে দিয়েছিল, তুমি যদি কিছু একটা খারাপ কথা বলেছো আমাদের সম্পর্কে বা এখানে কি হয় সেই বিষয়ে যদি তুমি কিছু কথা বলেছো, তোমাকে আমরা এমন অত্যাচার করবো, তুমি কিন্তু আর মানে মুখ দিয়ে কথা বলার মতো তুমি পরিস্থিতিতে থাকবে না। তো উনি তো দিদি ভয় কিছুই বলেনি, এবং ওনার মাও এসে দেখেছে ঠিক আছে মেয়ে ভালো আছে। এবং ওই দিন কিন্তু ওরকম উদ্ভট কাজকর্ম কিছু করা হয়নি, যেরকম নর্মাল খাবার দাবার করা হয় সেরকমই রান্নাবাড়ি করে ওনাদেরকে খাওয়ানো হয়েছে। এবং ওই দিনটা কিন্তু দিদিকেও ঠিকঠাক মতোই খেতে দেওয়া হয়েছে, অন্যান্য সময় যেমন ঠিকমতো খেতে দেওয়া হতো না সেদিন কিন্তু সেটা হয়নি। যাই হোক, একটা বেলার ব্যাপার, তার বাপের বাড়ি থেকে লোক এসে আবার তারা চলে গেছে, আবার পরের দিন থেকে জেকে এসে। যাই হোক, এভাবে যখন একটার পর একটা দিন যাচ্ছে, দিদি ওখানে কাজ, এবং দিদি পরিষ্কার বুঝতে পারছে যে ওনার হাজবেন্ডের মানে ওরকম একটা দুটো নয়, হয় একাধিক বিয়ে আছে, এবং এরকম অনেক কথা নাকি উনি শুনেওছেন ঘরের মধ্যে। যাই হোক, বাড়িতে ঘরে থাকলে কথোপকথন হবে, সেটা তো উনি ওটা ওনার কানেও আসবে, তো উনিও শুনেছেন। তো উনি না খুব দুঃখ পেতেন মনে মনে, যে আমার আমার সাথে এত বড় একটা মানে প্রতারণা হলো, আমি কাউকে বলতেও পারছি না। এবং এরা এতটাই নিম্ন রুচি সম্পন্ন লোকজন, সেটা হচ্ছে যে এদের মানে কেউ একজন, তাদের হয়তো একদিন একটা মৃত্যুবার্ষিকী, মানে যার ওই একটা বদ্ধ ঘরে যেখানে সব মৃত মানুষের ছবি টানানো থাকে, তার মধ্যে হয়তো একজনের সেদিন মৃত্যুবার্ষিকী। তো সেই দিন যেটা করে এরা, দিদি যেটা লিখেছে ইমেলে, যেটা পড়ে আমার মানে মানে গাটা রীতিমতো শিউরে উঠেছিল, সেটা হচ্ছে যে দিদি লিখেছে যে ওই ঘরে তখন ওরা ঢুকতো, যার হয়তো সেদিন মৃত্যুবার্ষিকী তার ছবিটা নেওয়া হতো, এবং তার ছবিটা নিয়ে মানে মাথায় করে নিয়ে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার মাথায় করে নিয়ে রীতিমতো লাফাতো ঘরের মধ্যে, মানে উত্তাল নাচ। একজন মাথায় করে নিচ্ছে, বাকিরা নাচছে, ওই মাথায় করে যে নিয়েছে সেও নাচছে। এরকম করে বাড়ির প্রত্যেকটা সদস্যকে ওরকম করে মাথায় করে তার ছবিটা নিয়ে নাচানো হতো, এবং তাকে কারি কারি মাংস রান্না করে সেই ছবির সামনে দেয়া হতো। এবং ওই মাছ মাংসর হাত দিয়ে মানে ওই ছবিতে ধরা মানে পুরো নোংরা করে দিত একদম ছবিটাকে, মাছ মাংস লেপে 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 লেপে। মানে উনি যেটা লিখেছেন যে একটা মানসিক হাসপাতালেও মনে হয় এর থেকে বেটার ছবি দেখা যায়। কারণ মানসিক হাসপাতালে যারা থাকে তারা সত্যি তারা একটা মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে থাকে, তাদের ব্যাপার স্যাপার অন্যরকম হয়। তো দিদি যখন এই জিনিসগুলো দেখেন, তখন ওনার বিয়ে হয়ে গেছে প্রায় 1 বছর হবে। তো উনি যেদিন আর কি ব্যাপারগুলো দেখলেন, উনি ভাবলেন যে না, এবারে আমি আর পারছি না। এবং দিদিকে পর্যন্ত বাধ্য করা হয় ওই ছবি মাথায় নিয়ে ওরকম উত্তাল নৃত্য করার জন্য। ভাবুন একবার, মানে পুরো একটা ফ্যামিলি এরকম কি করে হতে পারে আজকের দিনে, সেটা ভাবলে মানে সত্যি খুবই হতাশ লাগে। তো একদিন দিদি ভাবলেন তো যে কিছু একটা করা দরকার, আমি এভাবে তো থাকতে পারবো না। তো সেদিন সেই সময় ওই দিদিদের ঠিক পাশে একটা বাড়ি ছিল, তো সেই বাড়িতে একজনের কারোর বিয়ে, ঠিক আছে। তো দিদি তো ভাবছে যে আজকে তো বাড়ির সবাই বেরোবে, তো আমাকে তো অবভিয়াসলি কোথাও নিয়ে যায় না, কোথাও বেরোতেও দেয় না, তো আমি আজকে একটা সুযোগ পাবো। তো দিদি তখন মনে মনে ভাবছে যে আমি এখান থেকে আজকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি থানায় যাব, থানায় গিয়ে আমি কমপ্লেন করব। তো দিদি তো সকাল থেকে খুব শান্ত শিষ্ট রয়েছে, দিদি ভাবছে যে শুধু এরা কখন বাড়ি থেকে বেরোবে, কারণ এরা বিয়ে করতে অন্য একটা গ্রামে হবে বিয়েটা, তো সেখানে যাবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, দিদির মনে যেই ব্যাপারগুলো চলছে কোনো না কোনোভাবে দিদির শ্বশুরবাড়ির লোকেরা সেটা বুঝতে পেরে যায়। তো দিদিকে বলে যে তুমিও আমাদের সাথে বিয়েতে যাবে। এবার দিদি তো বলছে না আমার শরীর ভালো নেই, আমি যাব না। তো দিদিকে আবার প্রচণ্ড রকম দিদির সাথে দুর্ব্যবহার করা হয়, এবং দিদিকে বলে যে না, তুমি রেডি থাকবে। দিদিকে ইভেন দিদি কোন শাড়ি পরে বেরোবে সেটাও কিন্তু ওরা ঠিক করে দেয়। তো দিদিকে বলে যে এই শাড়ি রইলো, এই জিনিসপত্র রইলো, এগুলো পরে তোমাকে এই সময় রেডি থাকতে হবে, আমরা যাব, তুমিও আমাদের সাথে যাবে। তো
তো দিদি দেখছে কোনোভাবেই যখন কাটাতে পারলো না, উল্টে এবার মারধর করার মতো অবস্থা আবার চলে এসেছে। তো দিদি ভাবলো যে ঠিক আছে, আজকে তাহলে হবে না, তো আমি বিয়ে বাড়ির জন্যই রেডি হই। তো দিদি মোটামুটি রেডি হয়েছে। এবার এবার দিদি ভাবছে যে ঠিক আছে, আজকে আমি আশেপাশের লোকজনকে সমস্ত দেখতে পাবো, তো কারোর সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। তো তখন দিদি আর কি বলছে যে মানে দিদিরা গেছে, তো গিয়ে সেখানে একজনের সাথে আলাপ হয়েছে। সে আর কি ওদের ওখানে, ওনাদের ওখানেই থাকে, মানে ওই ফ্যামিলির আর কি দুঃসম্পর্কের আত্মীয়, এবং সে ওখানেই থাকে। তো সেই বউটা তখন মানে জাস্ট খেতে খেতে মানে জাস্ট একটা সুযোগ পেয়েছিল, সে সময় আশেপাশে ওরা কেউ ছিল না। তো সেই সুযোগে দিদির সাথে একটু কথা হয়। তো তখন মানে দিদি তাকে জিজ্ঞেস করছে, আর দিদি না খুব ভালো হিন্দি বলতে পারতো না, মানে মোটামুটি আর কি, খুব আর কি কাঁচা আনার মতো হিন্দি বলতে পারতো। তো দিদি একটু একটু করে নিজের সম্পর্কে বলেছে যে কি কি হচ্ছে ঘরের সংসারে। তো তখন ওই বউটা দিদিকে বলে যে এদের পুরো ফ্যামিলিটাই এরকম। বলছে যে আমার বাড়িতেও কিন্তু এই একই ব্যাপার, এবং এরা পুরো যে ফ্যামিলি, এদের যে আর কি ফ্যামিলি, এরা সবাই এরকম, এবং এটা অনেকেই জানে, মানে ওই এলাকার অনেকেই বলছে জানে। এবং বলছে যে তুমি যেখানেই যাও, তুমি হয়তো অনেক কিছু মনে মনে ভাবছো যে এখানে গেলে তুমি জাস্টিস পাবে, বা অন্য জায়গায় গিয়ে বললে, কমপ্লেন করলে তোমার কিছু হবে। বলতে কিচ্ছু হবে না, বলতে কিছুই হবে না এদের। এবং এরা এতটাই ডেঞ্জারাস যে এদের কাছে না মানে ওই ওই ভদ্রমহিলা যেটা বলতে চেয়েছিল যে এদের কাছে সুপার ন্যাচারাল কিছু পাওয়ার আছে, মানে মানুষের ক্ষতি করার, মানুষের খারাপ করার। বলছে তুমি কিছু করতে পারবে না। তো এইটা যখন দিদি বুঝতে পারে, খুব বেশি ইন্টারাকশন ওখানে হয়নি, কারণ দিদিকে বেশিরভাগ সময় খুব চোখে চোখে রাখা হচ্ছিল। তো যাই হোক, তো দিদি তো বিয়ে বাড়ি থেকে চলে আসে। চলে আসার পর থেকে দিদি মানে মনে মনে ঠাকুরকে খুব ডাকছে যে আমি তো এভাবে আর থাকতে পারবো না, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন সময়। মানে উনি হয়তো বমি না হলেও ইচ্ছে করে উনি দেখিয়ে বলতো যে আমার শরীর খারাপ হয়েছে, আমার বমি হচ্ছে, যাতে এরকম মাংস টাংস খেতে না হয়। মানে শুধুমাত্র একটু ভাত বা একটু হয়তো লুকিয়ে একটা আলু দেখে উঠে আলুটা সেদ্ধ দিয়ে দিল। শুধু ভাত আলু সেদ্ধ খেয়ে একটা মানুষ কি করে বাঁচতে পারে? তো যাই হোক, তো এরকম করতে করতে যখন মোটামুটি 1 বছর হয়ে গেছে, তো সেই 1 বছর যখন আর কি হয়েছে, মানে ওরকম তো উনি ঘরের মধ্যে ওইখানে ওই কুঠুরির ঘরটায় থাকতো, প্রত্যেক দিন ওনার ভীষণ রকম ভয় লাগতো। কখনো মনে হতো ওনার ঘরে কেউ এসছে, ওনার হঠাৎ করে মনে হতো যে শ্বাসটা কেউ মনে হয় ওনার বন্ধ করে দিতে চাইছে। মানে একবার নাকি এরকমও হয়েছিল যে দিদি ওখানে শুয়ে রয়েছে ওই কুঠুরি মতো ঘরটায়, এবং পাশের ঘর থেকে একটা খুব গর্জন মতো শুনতে পাচ্ছে, এবং সেটা উনি কিন্তু জানেন যে ওই ঘরে কোনো মানুষ নেই, সবাই সবার মতো অন্যান্য ঘরে ঘুমোচ্ছে। কিন্তু উনি বুঝতে পারে যে ওই ঘরে কিছু একটা জিনিস আছে যেটা না ওরকম খুব গর্জন করছে, খুব ফুঁসছে রাগে। এবং ওনার সাডেনলি মনে হলো যে যেহেতু ওই মানে উনি যে ঘরটায় শুতেন সেটা ঠিক ওই ঘরটারই পাশের ঘর। তো হঠাৎ করে ওনার মনে হয় যে ওনার ঘরে কিছু একটা ঢুকেছে। উনি কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, এমন নয় যে উনি কোনো অবয়ব দেখতে পেয়েছেন বা কিচ্ছু না। তো ওনার সাডেনলি না ওনার মনে হয় যে ওনার নাকটাকেও খুব জোর চেপে ধরেছে, এবং ওনার শ্বাস নিতে রীতিমতো মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো এরকম সময় উনি মনে মনে ওনার যে ঠাকুরের যে ছবিটা নিয়েছিল সেই ছবিটাও ওনার থেকে মানে ওনাকে না দেখিয়ে কেউ আর কি লুকিয়ে রেখেছে, মানে উনি আর ছবিটা খুঁজে পাননি মানে পরবর্তী সময়। তো উনি মনে মনে ঠাকুরকে ডাকছেন। এমন সময় উনি ফিল করেন যে ওনার কপালের কাছে একটা খুব ঠান্ডা, একটা খুব সুন্দর একটা হাত যেন মনে হলো এলো, এবং হাতটা যে মুহূর্তে ওনার কপালে মনে হলো কেউ টাচ করলো, এবং টাচ করার সাথে সাথে ওনার যেটা মনে হচ্ছিল যে ওনার নাক মুখটা কেউ চেপে ধরেছে, যার জন্য উনি শ্বাস নিতে পারছেন না, সেই জিনিসটা ওনার মনে হলো যেন চলে গেল। এরকম 3-4 বার ওনার সাথে কিন্তু ঘটে, এবং প্রত্যেকটা সময় উনি ভাবতেন যে উনি হয়তো আর কালকের দিনের সূর্যটা দেখতে পাবেন না, কালকের ভোরও হয়তো আর উনি দেখতে পাবেন না। তো এবারে যেটা হলো সেটা হচ্ছে যে ওনার যে শাশুড়ি ছিল, সে একদিন ওরকমই বললাম না যে দুপুরবেলা বিশাল বিশাল মাংস, তারপরে বিশাল বিশাল ওই ভাজা ভুজি সব উনি রান্না করতেন। তো একদিন কি হলো, সেইটা করতে গিয়ে পুরো একদম গরম কড়াই সমেত মাংস ওই ওনার যে শাশুড়ি ছিল তার গায়ে উল্টে পড়ে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ওনাদের বাড়িতে কিন্তু আরও 2-3টে কাজের লোক ছিল, কিন্তু রান্নাটা কিন্তু কাজের লোক করতো না, এবং কাজের লোকেদের সাথে খুব দুর্ব্যবহার করা হতো। কিন্তু যেহেতু ওরা ওখানে খুব বেশ প্রতিপত্তিশালী ছিল, ফলে কেউই রাগ করলেও কেউ কিন্তু মুখের উপরে কিছু বলতো না। তো যাই হোক, তো ওরকমভাবে গরম মাংস পড়ে যায়, হয়তো বাড়িতে হুলুস্থুলু বেঁধে যায়, তো ওনাকে নিয়ে সবাই হসপিটালে চলে যায়। এবার এইরকম একটা অবস্থা হয়েছে দেখে উনি বলেন যে না, আমিও তাহলে, ওই দিদি বলছে যে না, ওনার যেরকম উনি ইনজিওর হয়েছেন, তা আমিও ওনার সাথে হসপিটালে যাব, কারণ একটা মহিলা থাকাটা দরকার।
তো ওনাকে হসপিটালে নিয়ে গেছে। তো যেহেতু ডাক্তারবাবু বলেছে যে হ্যাঁ একটা মহিলাকে কিছুক্ষণ এখানে থাকতে হবে, তো কে থাকবে, তো এই দিদিকেই পাঠিয়েছে যে ঠিক আছে তুমি থাও। আবার বাইরে আবার কিন্তু ওদের বাড়ির লোক অপেক্ষা করছিল, মানে দিদিকে পাঠিয়ে দিয়ে যে তারা দিদির উপরে পুরোটা ছেড়ে দিয়েছে তাও কিন্তু নয়, সেখানেও ওদের একটা বিশাল সন্দেহ। তো দিদি তো খুব, মানে দিদি যেটা লিখেছে যে উনি সত্যিই খুব ওনার খারাপ লেগেছিল যেভাবে মানুষটা পুড়ে গেছে, পুরো একদম পেট পেট থেকে পা অবধি অনেকটাই ওনার বার্ন হয়ে গেছিলো। তো এত অত্যাচার করেছে তারপরেও কিন্তু দিদি তার জন্যই ওখানে পরপর 2 রাত ওখানে জাগেন। এবং যেহেতু ওখানে মহিলা ওয়ার্ড ছিল, তো মহিলা ওয়ার্ডে ওখানেই একজন লেডি ডক্টরের সাথে এই দিদির আলাপ হয়। তো সেই লেডি ডক্টর, তো উনি তো মানে দিদিকে, মানে দিদির শাশুড়িকে এসে দেখতো, মানে তার ট্রিটমেন্ট ওনার আন্ডারেই হচ্ছিল। তো এরকম মানে আর কি ট্রিটমেন্টেরই সুবাদে একদিন দিদি এরকম বসে রয়েছে, তো ওই ডাক্তার, যিনি লেডি ডক্টর ছিলেন, তিনি দিদিকে মানে ডেকে বলে যে আপনি চলে যান বাড়িতে, কোনো অসুবিধা নেই, থাকতে পারবেন, কোনো প্রবলেম নেই, সেরকম কিছু হলে আমরা কল করে দেবো। তো তখন ওই মানে লেডি ডক্টরের সাথে এই দিদির কিছু কথা হয়, এবং তখন কথা বলতে বলতে কিন্তু দিদি অনেক কথা শেয়ার করে যে এরকম এরকম অবস্থা, এরকম আমার শ্বশুর বাড়িতে এরকম অত্যাচার করে, এ সমস্ত সব কিছু বলে। তো তখন ওই লেডি ডক্টর তো শুনে অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, এরকম কি করে ঘটনা ঘটছে। তো তখন বলছে যে আপনি কমপ্লেন করেননি কেন, আপনি তো আইনি সাহায্য নিতে পারতেন। তো তখন দিদি বলছে যে আমি বাড়ি থেকেই বেরোতে পারি না, আর আমি যে আইনি সাহায্য নেব, আমি তো এখানে কিছু চিনিও না, আমি কিছুই পারি না, আমি কি করে আইনি সাহায্য নেব। তো তখন না মানে দিদি মানে খুব কান্নাকাটি করছে, বলছে আমি কি করব, আমি জানি আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না। তো তখন ওই ডক্টর বলছে যে তুমি যদি এই জায়গা থেকে বাঁচতে চাও, বা তোমার যদি মনে হয় যে তুমি কিছু করতে চাও, তো তাহলে কিন্তু তুমি অ্যাটলিস্ট মানে তোমার প্রশাসনিক হেল্পটা তুমি নিতে পারো। বলছে তোমার যদি হেল্প লাগে আমি তোমাকে হেল্প করতে পারি। তো তখন দিদি বলে যে আমি একটু নিজের মতো বাঁচতে চাই, কারণ আমি জানি আমি যদি এখন কোনো আইনি দিকে যাই, আমাকে সেটা প্রমাণ করতে হবে, হয়তো আমি সেটা প্রমাণও করতে পারবো না, কারণ আমার সাথে বাড়িতে কী হয়েছে সেটা তো আমি জানি, আর এদের আশেপাশে যত লোকজন চেনা রয়েছে, এদের যারা আত্মীয় স্বজন রয়েছে, তারা পিছনে হয়তো বলবে যে হ্যাঁ এরা এরকম করে, কিন্তু আমি জানি এরা সামনাসামনি কেউ বলবে না, কারণ আত্মীয় স্বজনরা গরিব মানুষ, তাদেরকে অনেক সময় আমার শ্বশুরবাড়ি থেকে তারা ফিনান্সিয়াল হেল্প পায়, হয়তো সেই কাটতিবশত হয়তো তারা কিছু বলবে না, কিন্তু আমি জানি আমার সাথে কী হয়, এবং এটার ফলে আমি তো কোনো বিচার পাবোই না, উল্টে আমাকে তো তারপরে আবার এদের বাড়িতেই থাকতে হবে, আমাকে হয়তো অত্যাচার করবে। তো তখন উনি নাকি একটা মানে ওই দিদি বলে যে ঠিক আছে, তুমি যদি এটা চাও তাহলে আমি তোমার জন্য কিছু ভাবতে পারি। তো তখন নাকি দিদি ওই লেডি ডক্টর যিনি ছিলেন তার একেবারে পায়ে পড়েন, এবং উনি বলেন যে আপনি আমাকে বাঁচান, তাহলে আমি এখানে আর থাকতে চাই না, আমি এখান থেকে পালিয়ে যেতে চাই। তো তখন উনি বলেন যে ঠিক আছে আমি দেখছি কি করা যায়। তো তখন বলছে ঠিক আছে তুমি কালকের দিনটাও থেকো। তো ওর বাড়ির লোককে বলে দিয়েছে যে না একটু দরকার আছে, একজন মহিলা থাকা দরকার আছে। তো তখন ওরা বলেছে যে ঠিক আছে তাহলে আর একদিন যখন বলছে তো এই বই থাকুক। তো উনিও ছিলেন। তো তখন উনি আর কি ওনার সাথে একজন মানে যিনি আর কি মহিলা সুরক্ষা আইন নিয়ে যারা কাজ করে, যারা মেয়েদের অধিকারের নিয়ে কাজ টাজ করেন, এরকম একটা এনজিওর একজন ভদ্রমহিলা, যে ওই লেডি ডক্টরের চেনা ছিল, তো তার সাথে ওনাকে আলাপ করায়, সেটা হসপিটালের মধ্যেই কিন্তু আলাপটা করায়। এবং উনি তখন আর কি বলেন যে আমি এখান থেকে চলে যেতে চাই। তো তখন ওরা বলছে না এইভাবে তো আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, আপনি একটা বাড়িতে থাকেন, আপনি একটা বাড়ির বউ, আপনি হঠাৎ করে এভাবে চলে যাবেন। তো তখন নাকি ওই দিদি বলে যে আপনারা যদি আমাকে আজকে নিয়ে না যেতে চান, বা আপনারা যদি আমাকে আজকে সাহায্য না করেন, তাহলে আমি এখানেই কিছু একটা করে নেব, আমি আমার জীবনটা আর রাখবো না। তো খুব আর কি উনি মানে আর কি জেরাজুরি করেন, এবং দিদির জেরাজুরিতেই ওই যে আর কি যিনি আর কি এনজিওর কাজ করতেন, তিনি তখন বললেন যে ঠিক আছে। তো তখন ওই দিদি মানে যতটুকু আর কি ওনার কাছে প্রমাণ টমান ছিল, যতটুকু ওনাকে মারধর করতে, বলছে যে আমি তো জানি, আমাকে যদি বলে আমি এরকম কিছু বলবো। তখন বলছে যে না তুমি যে এটা ছেড়ে যেতে চাইছো, তোমাকে কিন্তু অ্যাটলিস্ট প্রশাসনের কারোর কাছে এটা বলতে হবে, না হলে তো আমি ব্যাপারটার মধ্যে তো আছি, ব্যাপারটা ইল্লিগাল হয়ে যাবে। তো তখন দিদি ওই রাতের বেলায় মানে ওনার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু খুব কড়া পাহারা দিত, তো কোনো রকমে আর কি ওই পাহারাটাকে
চোখে ফাঁকি দিয়ে এই দিদি কিন্তু ওই এনজিওর যে ভদ্রমহিলা ছিল মানে তার সহায়তায় অনেকটাই তার সহায়তায় ওখান থেকে কিন্তু উনি পালিয়ে যেতে সক্ষম হন। এবং পালিয়ে যাওয়ার পরে উনি প্রশাসনের দ্বারস্থ হন এবং সেখানে গিয়ে উনি পরিষ্কার বলেন যে আমাকে এরকম অত্যাচার করা হয় বা এরকম কিছু। তো তারা আবার ওনাকে বুঝিয়ে বাঝিয়ে কোনো রকমে তার বাড়িতে পাঠানোর অনেক চেষ্টা করেছিল। তো উনি বলেছেন, না, আমি এখানে কোনোভাবেই থাকবো না। তো যাই হোক, তো সেই সময় উনি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি জেদ করেন। উনি পরিষ্কার বলেন যে আমাকে এরকম এরকম করে অত্যাচার করে, ওনাকে যে মারধর করতো তার দাগ ঠাগ উনি দেখান হাতে পায়ে। তো তারপরে আর মানে ব্যাপারটা এরাও প্রচুর চেষ্টা করেছিল যে ওনাকে আবার বুঝিয়ে বাজিয়ে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার, কিন্তু সেটা কিন্তু ওরা নিয়ে যেতে আর পারেনি, মানে শ্বশুর বাড়িতে আর কি নিয়ে যেতে পারেনি। তো উনি কিন্তু তার বাপের বাড়িও যায়নি। তো তার মানে কিছুদিন উনি ওই এনজিওর হয়ে কিছু কিছু কাজ করেন এবং তারপরে কিন্তু ওই যে লেডি ডক্টর ছিল, তো তিনি ওখান থেকে একটা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যান। তো উনি তখন এই দিদিকে বলেছিল যে মানে উনি আর ওনার হাজবেন্ড দুজনেই ডাক্তার, তো ওনার দুটো বাচ্চা আছে, বলছে যে তুমি কি আমার বাড়িতে থাকবে, আমার ওখানে কাজকর্ম করবে, দেখাশোনা করবে, তুমি কি পারবে করতে? তো দিদি তো মানে খুব আনন্দ, দিদি বলছে হ্যাঁ আমি কেন পারবো না, আমি নিশ্চয়ই করব। তো দিদি কিন্তু 5-6 বছর ওই লেডি ডক্টরের বাড়িতেই আর কি উনি কাজ করতেন, মানে ছেলে মেয়েদের দেখাশুনো করা, রান্নাবাড়ি করা, এই সমস্ত কাজগুলো করতেন এবং খুব ভালো ছিলেন। এবং ওই ডক্টর ম্যাডামই কিন্তু ওনাকে বলতো যে তুমি তোমার পড়াশুনো যদি করতে ভালো লাগে, কোনো বই পড়তে যদি ভালো লাগে, তুমি সে সমস্ত পড়াশুনো করতে পারো। তো উনি তারপরে মানে উনি যেটা আর কি বলেছেন যে আহ, এতদিন ওরকমভাবে থাকার ফলে সেটা কিন্তু ওনার মানসিকভাবেও কিন্তু ওনাকে প্রচণ্ড রকমভাবে উনি ডিপ্রেসড হয়ে পড়েছিলেন। উনি রীতিমতো মানসিক রোগীদের মতো কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতেন, মানে যেই 3-4 মাস উনি ওই এনজিওতে ছিলেন সেই 3-4 মাস কিন্তু ওনার ডিপ্রেশনের ওষুধ চলতো। মানে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল ওনার, মানে ওয়েট প্রচণ্ড রকমভাবে কমে গেছিল, উনি আন্ডার ওয়েটে চলে গেছিলেন। তো ওই 3-4 মাস উনি ভালো করে খাওয়া দাওয়া করেন, মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে ছিলেন, ডিপ্রেশনের ওষুধ নিতেন, এরকম করে ওনার কাটে। তারপরে তো এই ডক্টর ম্যাডামের ফ্যামিলিতে উনি আসেন, সেখানে 5-6 বছর উনি ওনার ছেলে মেয়েদের দেখাশুনো করেন, ঘর সামলান। তো এরপরে ওই ম্যাডামের কাছেই একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসতেন। তিনি বিভিন্ন মানে যেহেতু ওনার বাড়িতেও চেম্বার ছিল, ওনার এবং ওনার হাজব্যান্ড দুজনেরই বাড়িতে চেম্বার ছিল, তো প্রচুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসতো। তো সেখানেই একজন ভদ্রলোক আর কি ছিলেন, তিনি যথেষ্ট আর কি ভালো, তার আর কি কোনো একটা কারণে বহুদিন আগেই উনি অনেক অল্প বয়সে বিয়ে করেছিলেন, তো উনার মানে ওয়াইফ মারা গেছিলেন। তো লোকটা খুবই ভালো, ভদ্র, সভ্য। তো তার ওনাকে খুব পছন্দ হয়। তো তারপরে এই ডক্টর ম্যাডাম এবং ওনার যিনি হাজবেন্ড ছিলেন তারা দুজনে মিলে কিন্তু এই দিদির সাথে ওনার বিয়ের পুরো ব্যবস্থাটা করে দেন। এবং দিদি যেটা লিখেছেন যে এখন উনিও এই মেডিকেল লাইনে কাজকর্ম করেন, ওনার হাজবেন্ডই ওনাকে কাজ শিখিয়েছে। উনি বলছেন যে আমার জীবন যে এইখান থেকে এইখানে যেতে পারে, মানে উনি বলছেন এখন আজকের ডেটে আমার কাছে একটা নিজস্ব ফ্ল্যাট রয়েছে, একটা নিজস্ব গাড়ি রয়েছে, ওনার নিজের বাচ্চা রয়েছে। উনি বলছেন যে আমি যে দিন দেখেছি, মানে আমি যে সেই জায়গা থেকে একটা এরকম লাইফ লিড করতে পারবো বা এরকম জীবন যে আমি পেতে পারি, এটা আমার স্বপ্নেও ধারণা করতে পারিনি। এবং উনি বিশ্বাস করেন যে পুরোটাই হয়েছে যেহেতু উনি শ্রীকৃষ্ণজিকে খুব ভালোবাসতেন, মন থেকে বিশ্বাস করতেন, উনি ঠাকুরকে ডাকতেন, সেটার জন্যই যেটা সম্ভব হয়েছে সেটাও উনি লিখেছেন। এবং এই পুরো ওনার জীবনের এই পুরো যা যা ঘটনা যখন যখন ঘটেছে তার মানে ওনার জীবনের মানে আশীর্বাদ স্বরূপ এই লেডি ডক্টর যিনি ছিলেন তিনি এবং তার হাজবেন্ডের এত সহযোগিতায় ওনারা এত ওনাকে হেল্প করেছিলেন, ওনাকে প্রচুর টাকা পয়সাও দিতেন যাতে উনি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারেন, ওনাকে প্রচুর হেল্প করতেন। ওনার বাড়িতে যখন উনি ছিলেন তখনও উনি খুবই ভালো ব্যবহার করতেন, হয়তো উনি কখনো কখনো কোনো কাজ ভুল করে ফেলতেন, তাও ওনাকে খুব ভালোভাবে মিষ্টি মুখে বোঝাতেন যে তুমি কাজটাকে এইভাবে করো। ইভেন ওনাদের বিয়েটা পর্যন্ত কিন্তু এই ডক্টর কাপালি দিয়েছিলেন। এবং এটা তো গেল এই দিকের পার্ট। এরপরেও কিন্তু ওনার যে আগের মানে যে বাড়িতে ওনার বিয়ে হয়ে গেছিল সেই বাড়ি থেকে কিন্তু এই দিদিকে প্রচুর রকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করা হয় যাতে উনি ঠিকমতো থাকতে না পারে, ওনাকে প্রচুর পরিমাণে ভয় দেখানোর চেষ্টা করা হয়। সেই জন্য উনি যখন ওই এনজিওর ওখানে থাকতেন বা ওই ম্যাডামের সাথে যখন উনি গেছিলেন তখন কিন্তু উনি নিজে একটা মোবাইল নিয়েছে, সেই মোবাইল নাম্বার উনি কাউকে দিতেন না, উনি কোথায় থাকতেন এক্স্যাক্ট লোকেশন বা অ্যাড্রেস উনি কাউকে দিতেন না।
কিন্তু তারপরে উনি বিভিন্ন রকমভাবে শুনতে পেতেন যে ওনাকে খোঁজ করা হচ্ছে, ওনার এই দিদিকে পেলে ওরা খুব অত্যাচার করবে, সেরকম ম্যাডাম প্ল্যান করে রেখেছে সে সমস্ত কিছু। উনি অনেক কিছুই শুনতেন, মানে অনেকভাবেই কিন্তু ওনার জীবনে আবার নতুন করে ওনাকে বিব্রত করার কিন্তু প্রচুর প্ল্যান এরা করেছিল। এবার একটা জিনিস বলে না যে মানে খারাপ মানুষ হয়তো একটা খারাপ কাজ করছে, দুটো খারাপ কাজ করছে, ভাবছে যে আমার তো কিছু হবে না, কিন্তু ওই যে বলে ভগবান আছেন। এবার যে যত খারাপ কাজই করুক, সে নিজেকে যত বড়ই মনে করুক না কেন, কখনোই কিন্তু নেগেটিভ এনার্জি বা খারাপ জিনিস কখনোই ভালো জিনিসের থেকে বা দৈবিক যে শক্তি তার থেকে কিন্তু কখনোই বড় হতে পারে না। ওরা যে দিনের পর দিন এরকম খারাপ ব্যবহার করতো, অত্যাচার করতো, ওরা ভেবেছিল যে ওদেরও হয়তো কিছু হবে না। কিন্তু মানে অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই ঘটনার বছর 5 অবধি ওরা কিন্তু ঠিকঠাকই ছিল। বছর 5 পর থেকে ওনার শাশুড়ি, তার তো ওরকমভাবে তিনি পুড়ে গেছিলেন, তো তার তো একটা বিশাল কষ্ট ছিলই। তাছাড়া ওই বাড়ির প্রত্যেকে, মানে ওনার শ্বশুর শাশুড়ি আরও যে কজন বাড়িতে ছিল প্রত্যেকেই কিন্তু মানে সবাই, মানে উনি পরবর্তী সময় বিভিন্ন মানুষের থেকে জেনেছে যে ওই পুরো ফ্যামিলিটা যারা এরকম বাজে কাজের সাথে যুক্ত ছিল, যারা এরকম অত্যাচার করতো, ইভেন আরও অন্য ওদের যে এক্সটেন্ডেড ফ্যামিলির যারা এরকম খারাপ করতো, তারা প্রত্যেকেই নাকি একটা অদ্ভুত রোগের শিকার হয়েছিল। মানে তাদের নাকি সবসময় গা জ্বালা করতো, তাদের সবসময় মনে হতো যে পুড়ে গেলে যেরকম একটা জ্বালা পোড়া সেন্সেশন হয় সেরকম হচ্ছে, অথচ তারা নাকি প্রচুর ডাক্তার দেখায়, কোনোভাবেই কিন্তু তাদের কোনো কিওর হয় না। এবং আরও ওদের আর একটা ফ্যামিলির যে আরও যে দুটো বউ ছিল তাদের উপরেও কিন্তু এরকম অত্যাচার করা হতো, এবং পরবর্তী সময় উনি জানতে পারেন যে সেই দুটো বউও কিন্তু মানে অন্য কারোর সাথে অন্য কোথাও চলে গেছিলো, মানে তারাও বাড়ি ছাড়তে, মানে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তো এখন মানে যেটা দিদি লিখেছেন যে উনি রিসেন্ট যেটা খবর পেয়েছেন যে ওরা প্রত্যেকেই মানে যাকে বলে মৃত্যুশয্যায় রয়েছে, এবং ওরা মানুষকে যতটা কষ্ট দিয়েছিল নিজেরা কিন্তু ঠিক ততটা বা তার থেকেও বেশি কষ্ট এখন পাচ্ছে। তো এটাই ছিল ঘটনা। এখানে আমি কিছু কিছু জিনিস উনি আরও লিখেছিলেন, আরও ডিটেলসে লিখেছিলেন, ওনার অত্যাচারের কথা কিছু ডিটেলসে লিখেছিলেন, আমি সেগুলো অতটা বললাম না। আমার মনে হয় সেটা এখানে অতটা মানে ডিটেলে বলাটা হয়তো ঠিক হতো না। আর আমি কিন্তু ওনার আসল নামটাও বললাম না। তো এটাই ছিল ঘটনা। তো দিদি খুবই ভালো আছেন, এটা জেনে সবথেকে বেশি ভালো লাগলো। এটাও ভালো লাগলো জেনে যে ভগবানও সত্যি আছেন। ভগবানকে যদি কেউ সত্যিকারের মন থেকে ভালোবেসে ডাকতে পারে, তিনি কিন্তু তার বিপদ সময় তাকে উদ্ধার করেনই করেন। এটা আরও একবার প্রমাণিত। তো সকলে ভালো থাকবেন। আশা করি আজকের ঘটনাটা আপনাদের ভালো লাগলো। আর আমাদের নতুন চ্যানেল দ্য বংশপার, যেই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আশা করি ওই চ্যানেলটা আপনাদের ভালো লাগবে। ওই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের প্রকৃতি, গাছপালা, বাড়ি ঘর, এখানকার দোকান পাশারে কী পাওয়া যায় সে সমস্ত কিছুই দেখিয়েছি। যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।